হ্যালো সুপারহিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সিক্রেট ওয়ার্সের কাহিনী। কারণ আগামীতে তো আমরা এই মুভিটি দেখতে চলেছি, আর সেখানে কত কি ক্রেজিয়েস্ট হতে পারে তার ধারণার জন্য ভাবলাম এটা কভার করে নেওয়া উচিত। তো চলুন বেশি দেরি না করে শুরু করি সিক্রেট ওয়ার্সের প্রথম পর্বটি। আমরা দেখি ডক্টর ডুম, মলিকুল ম্যান ও ডক্টর স্ট্রেঞ্জ কারোর সামনে দাঁড়িয়ে থাকে। অপর দিক থেকে আওয়াজ আসে, তোমরা যা কিছু জানো বা বোঝো সেটা কিছুই না। তোমরা মানুষেরা ভাবো মরার পর যে আলো দেখতে পাও সেটা কেবলমাত্র আলো, কিন্তু এটা এমন না। চোখকে অন্ধ করে দেওয়ার মতো আলো আছে, সেটা হচ্ছে ভগবান, মানে আমরা বিয়ন্ডার্সরা। তোমরা কারা যারা আমাদের সামনে দাঁড়াবার ভুল করছো? তখন ডক্টর ডুম বলে, আমি ডুম। এদিকে মাল্টিভার্স শেষ হতে চলেছে, কেবলমাত্র দুটো ইউনিভার্সই বেঁচে আছে। আজ পৃথিবী ধাক্কা খাবে। তারপর আমরা দেখি আর্থ 1610 মানে আলটিমেট ইউনিভার্সের ম্যানহাটন, যেখানে ইনকারশন হতে চলেছে। সেখানে নিক ফিউরি হকাইয়ের সাথে কাউকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলেছিলে পৃথিবী শেষ হতে চলেছে, আমার মনে হয় তুমি আমাকে অন্ধ ভাবছো। তুমি আমাকে বলো এটা আজই শেষ হবে। ওয়েল দেন রিচার্ড, আমাকে বলো আর কতক্ষণ সময় আছে। এরপর আমরা ম্যানহাটন শহর দেখি। এই ইউনিভার্সে রিড রিচার্ড ফ্যান্টাস্টিক ফোর না, সে হচ্ছে মেকার। আর এই মেকার ভালো মানুষ নয়। সে নিক ফিউরিকে বলে, সব শেষ হচ্ছে জেনারেল ফিউরি, শুধু রয়ে গেছে কিছুর অস্তিত্ব, আর যা আছে সেটা হলো ইউনিভার্স আর তাদের ইউনিভার্স। আর এই ইনকারশনটি আমাদের পৃথিবীর সাথে তাদের পৃথিবীর খুব শীঘ্রই শুরু হবে, সম্ভবত কয়েক মিনিটের মধ্যেই। আর কতক্ষণ থাকবে সেটা বলা সম্ভব না জেনারেল। আর বলে এটা থেকে বাঁচার রাস্তা তাদের পৃথিবী ধ্বংসের পরেই হবে। নিক বলে, আমরা তাদের পৃথিবী ধ্বংস করব যাতে আমাদের পৃথিবী বেঁচে থাকে, তুমি শিওর এটাই শেষ উপায়? তখন রিড বলে, জেনারেল ফিউরি, আমাদের পৃথিবীকে শেষবারের মতন বাঁচান, আমাদের সবাইকে বাঁচান। নিক ফিউরি চিন্তায় পড়ে যায়। হকাই জিজ্ঞেস করে, আমরা কি একে বিশ্বাস করতে পারি? তখন নিক বলে, এটা সত্যি যে রিড অনেক ব্রিলিয়ান্ট একজন ছেলে, কিন্তু আমি তাকে বিশ্বাস করি না। উত্তরে হকাই বলে, তাহলে আমরা তার কথা শুনছি কেন? তখন নিক বলে, কারণ তার পয়েন্ট অবশ্যই গ্রহণযোগ্য, আর আমার কাজ মানে আমাদের সবার কাজ হচ্ছে পৃথিবীকে বাঁচানো। সুতরাং আমরা তাদেরকে আমাদের মারতে না দিয়ে আমাদের তাদের মারা উচিত। ওয়েল ক্লিন্ট, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তারপর নিজের শিপকে পাঠিয়ে দেয় দ্বিতীয় পৃথিবীকে ধ্বংস করার জন্য। অপরদিকে আমরা দেখি মেকারকে অন্য একজনের সামনে। সে বলে, তুমি ওকে মিথ্যা কেন বললে? কারণ এই পৃথিবী বাঁচার কোনো চান্স নেই। তখন আমরা জানতে পারি মেকার থ্যানোসের সাথে কথা বলছিল। মেকার বলে, আমি নিক ফিউরিকে এই জন্যই মিথ্যা বললাম কারণ আমার একটু সময় দরকার ছিল। এই সময় আমি আমার প্ল্যানকে সাকসেসফুল করতে পারি। এরপর আমরা আর্থ 616 ম্যানহাটন দেখতে পাই, মানে মেন ইউনিভার্সের। সেখানে অপর আর্থের শিপ হামলা করে দিয়েছে, আর সেখানে স্পাইডারম্যান সিভিলিয়ান্সদের বাঁচায় আর বলে, যতটা হয় রাস্তা থেকে দূরে থাকুন আর কোনো সেফ জায়গায় চলে যান। তখন ব্যাকস্টার বিল্ডিংয়ে কেউ বলে, বাইরের সিচুয়েশন তো খুবই খারাপ হয়ে গেছে, চারিদিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, আর কোনো না কোনো আর্থের সুপার হিরোরা মরছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। এরপর আমরা ব্যাকস্টার বিল্ডিং এ দেখি সবাই কোথাও যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে দা থিং হিউম্যান টর্চকে বলে, আমরা যাবার জন্য প্রস্তুত তো? হিউম্যান টর্চ বলে, কাজ প্রায় শেষ হয়ে গেছে বেন, কিন্তু ল্যাবের এত জিনিসপত্র এগুলো কি সত্যি দরকার? সেখানে রিড, সুজান ও ব্ল্যাক প্যান্থারও থাকে। তারা যাবার জন্য প্রস্তুতি নেয়, আর তারা একটা শিপের মতো কিছুতে বসে আছে। সুজান মেসেজ পাঠায়, কোরিয়ান 1 ব্যাকস্টার বিল্ডিং থেকে বলছি, ব্ল্যাক উইডো, স্পাইডারম্যান, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? নাতাশা বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি, ট্রান্সপোর্টের জন্য 5 মিনিট সময় লাগবে। তারপর সুজান বলে, নাতাশা বলল 5 মিনিট সময় লাগবে। তখন রিড টিচালাকে বলে, তাহলে লঞ্চ শুরু করার জন্য কাউন্টডাউন শুরু করো। বাইরে যুদ্ধক্ষেত্রে আমরা দেখি মেইন আর্থের ওয়ার মেশিন ও ক্যাপ্টেন মার্বেল মিলে আল্টিমেট আর্থের আয়রন ম্যানের সাথে লড়াই করছে। ওপর থেকে বিল্ডিং ভেঙে নিচে পড়ছে। স্পাইডারম্যান যতজনকে পারছে বাঁচাচ্ছে, সাথে সাথে নিচে আয়রন ফিস্ট ও লিউক কেজ যতজনকে সম্ভব হচ্ছে সেফ জায়গায় পাঠাচ্ছে। তারা নিজের চোখের সামনে মানুষকে এইভাবে মরতে দিতে পারে না। সাথে সাথে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ও পৃথিবীতে এসেছে তাদের সাহায্য করতে। সেখানে আল্টিমেট আর্থের স্ট্রমের সাথে আর্থ 616 মেন আর্থের মাইটি থরের লড়াই হয়। এমনকি স্যাম উইলসন মানে নিউ ক্যাপ্টেন আমেরিকা আইসম্যানকে জিজ্ঞেস করে, সেন্টিনেলসরা বন্ধু না শত্রু? উত্তরে আইসম্যান বলে, কমপ্লিকেটেড প্রশ্ন ক্যাপ, তারা নেশন এক্স থেকে এসেছে। আল্টিমেট আর্থের সেন্টিনেলসরা আক্রমণ করে মেন আর্থে। এদিকে ক্যাপ্টেন মার্বেল আয়রন ম্যানের 12টা বাজিয়ে দেয়। ড্রাগস দ্য ডিস্ট্রয়ার একটা শট মারে সেন্টিনেলসদের ওপর, যা দেখে রকেট বলে, সেরা শট ড্রাগস, তাদের শরীরের সোনা বিক্রি করলে $1 বিলিয়ন পাওয়া যাবে। গ্রুটও খুশিতে বলে, আই এম গ্রুট। একটা বিল্ডিং এর ছাদ থেকে সি হাল্ক অপর আর্থকে দেখে আর বলে, শিপগুলো যেখান থেকে আসছে সেটা ধ্বংস করা উচিত, তুমি কি এটা করতে পারবে কোলোসাস? কোলোসাস বলে, বিশ্বাস করুন কমরেড সি হাল্ক, এটার জন্য আমি অনেক প্র্যাকটিস করেছি। আর তার সাহায্যে হাল্ক গিয়ে সামনের একটা শিপকে ধ্বংস করে দেয়। এরপর আমরা দেখি আল্টিমেট আর্থে হাল্ক ও সি হাল্ক পৌঁছে গেছে, আর তারা সবকিছু ধ্বংস করতে শুরু করেছে।
আর সেই ইউনিভার্সে নিক ফিউরি ও হকাই ছিল, তারা মারা যায়। হাল্ক দেখে মেকার কাবাল গ্রুপের সাথে উড়ে যায় আর তাদের একটা শিপে আল্টিমেট স্পাইডারম্যান চড়ে বসে। ওই পৃথিবীর সুপারহিরোরা নিজেদের পৃথিবীকে বাঁচানোর জন্য অ্যাটাক করেই চলেছে। তখন মেন ইউনিভার্সে রিড রিচার্ড একটা প্ল্যান আগে থেকে বানিয়ে রেখেছিল। সে জানতো পৃথিবীকে বাঁচানো যাবে না, তাই সে একটা লাইফ ক্রাফট বানিয়েছিল যাতে সে তার কিছু সাথী সুপারহিরো ও নিজের পরিবারকে পৃথিবী থেকে বাইরে নিয়ে যেতে পারে। এদিকে ব্যাক্সটার বিল্ডিং এর বাইরের অবস্থা খুব খারাপ। মার্বেলের ইতিহাসে এত বড় যুদ্ধ কখনো হয়নি। এদিকে সাইক্লপ গার্ডিয়ান্সদের সাথে লড়াই করে আর সে জেনে যায় একটা ফিনিক্স এগ পাশে আছে আর সেটা ট্রিগার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর দেরি না করে সাইক্লপস সেই ফিনিক্স এগের কাছে গিয়ে তার পাওয়ারকে অ্যাবজর্ব করে নেয় আর সাইক্লপের কাছে ফিনিক্স ফোর্স চলে আসে। এরপর সে নিজের শক্তি ব্যবহার করত, তার আগে রিড রিচার্ড তাকে নিজের লাইফ র্যাপ্টে টেলিপোর্ট করে নেয় ও সাথে সাথে পিটার কুইলকেও। গামোরা বাকিদের জিজ্ঞেস করে সে কোথায় গেল। সাথে সাথে স্পাইডারম্যান, ক্যাপ্টেন মার্বেল, থর, ব্ল্যাক প্যান্থার সঙ্গে আরও কিছু সুপারহিরোকে নিজের লাইফ র্যাপ্টে টেলিপোর্ট করে নেয় রিড রিচার্ড। রিড বলে আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আর তারা এই পৃথিবী ছেড়ে যাবার জন্য ব্যাকস্ট্যাপ বিল্ডিং থেকে নিজের লাইফ র্যাপ্টকে বের করে আনে। আল্টিমেট আর্থের থ্যানস ও রিড মানে মেকার তাদের র্যাপ্টের সাথে পৃথিবীর বাইরে যেতে দেখে। এদিকে আর্থের মধ্যে ফাটল ধরে যায়, ফলে একটা বড় ভূমিকম্প তারা অনুভব করে। আর রিড বলে সবাই সিট বেল্ট লাগিয়ে নাও। ক্যাপ্টেন মার্বেল কিছুর আওয়াজ পায় আর সে বলে এটা ভালো শব্দ না। পিটার কুইল বলে এসব কি হচ্ছে, এমন ভাবে নড়ছে কেন শিপটা। রিড বলে আমরা ইনকারশনের সেন্টারে পয়েন্টে আছি, লাইফ ট্র্যাপটিকে এর মধ্যে দিয়ে বের করতে হবে। আর এই পৃথিবীর বাইরে যেতেই তারা ইনকারশনের গ্র্যাভিটির মধ্যে চলে আসে, ফলে লাইফ র্যাপ্টের এক অংশ ব্লাস্ট হয় আর সেই অংশ একদম বরবাদ হয়ে যায়। সেই অংশটুকু লাইফ র্যাপ্টের বাইরে ছিটকে যায়। সেই অংশে রিডের বাচ্চারা, সুজন ও বাকি কিছু জন ছিল। সুজন নিজের শক্তির সাহায্যে সেই অংশের চারিদিকে শিল্ড বানিয়ে ফেলে, কিন্তু সেই অংশটিও ইনকারশন গ্র্যাভিটির মধ্যে চলে যায়। এই সব কিছু থেকে রিড ঘাবড়ে যায়, কারণ সে এটা বানিয়েছিল নিজের পরিবারকে বাঁচানোর জন্য। তখন রিড টিচালাকে বলে যখন আমি তাদের লাইফ র্যাপ্টের মধ্যে টেনে নেব তখন এই সেকশনটিকে শিল্ড দিয়ে বন্ধ করে দেবে। আর সে লাইফ র্যাপ্টের বাইরে হাত বাড়ায়। টিচালা বলে তোমার কাছে কয়েক সেকেন্ডই আছে তাদের আনার জন্য, তুমি কি পারবে এটা? রিড রেগে বলে হ্যাঁ। টিচালা লাইফ র্যাপ্টের কন্ট্রোল নিজের হাতে নেয় আর তাদের কাছে 5 সেকেন্ড সময় থাকে। রিডের হাত সেখানে যাওয়ার আগেই সেই অংশটি পুরোপুরি ইনকারশন ফিল্ডের আন্ডারে চলে আসে আর ব্লাস্ট হয়ে যায়। এই সব দেখে রিড লাফিয়ে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন মার্বেল তাকে ধরে আর বলে তারা চলে গেছে। ওহ ভগবান! আর টিচালাকে লাইফ র্যাপ্টে সেই ভাঙা অংশে সিল লাগিয়ে দিতে বলে। রিড চেঁচিয়ে ওঠে সেই সিল সরাবার জন্য আর তারা কোনো রকমে লাইফ র্যাপ নিয়ে সেখান থেকে একটু দূরে চলে যায়। আর তারা দেখে দুই পৃথিবীর সংঘর্ষ। আর মার্বেলের আর্থ 616 ও আল্টিমেট আর্থ 1610 একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। তুমি তোমার সারা জীবন লাগিয়ে দাও পারফেক্ট একজনকে খুঁজে পেতে, আর যখন তাকে পেয়ে যাও তখন তোমার মনে হয় তুমি পৃথিবীর সব ভালোবাসা পেয়ে গেছো। তারপর যখন বাচ্চারা পৃথিবীতে আসে তখন তুমি রিয়েলাইজ করো এটাই তো আসল ভালোবাসা। আর এখন আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আমি সারা জীবন এই বিশ্বাসেই ছিলাম যে ভালো দিন আসবে, আমি আগামীকালকে বিশ্বাস করতাম, আর এখন আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। দ্য মার্বেল ইউনিভার্স যেটা 1961-তে শুরু হয়েছিল সেটাও শেষ হয়ে গেল, আর দ্য আল্টিমেট আর্থ যেটা 2000 সাল থেকে চলছিল সেটাও শেষ। এরপর আমরা দেখি এক অচেনা জায়গা, একটা হাত একটা হাতুড়ি তোলার চেষ্টা করছে, যেটা আসলে মিউনিয়ার। আর এটা তোলা সহজ নয়, আর আমরা তো সবাই জানি মিউনিয়ার কেবলমাত্র যে যোগ্য সেই তুলতে পারবে। আমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাই, তুমি কি এটা দেখতে পাচ্ছ? এটা একটা পরীক্ষা যা ঈশ্বরের জন্য উপযুক্ত, যেটা আমাদের সকলকে কোনো না কোনো ভাবে পরিমাপ করতে হয়। অনেকে সেখানে আসে আর সেটা তুলতে না পেরে বিফল হয়। তখন আমরা একজনকে দেখি, সে এগিয়ে আসে হাতুড়ি তোলার জন্য। আবার আমরা আওয়াজ শুনি, আজ, এখানে, এক্ষুনি, এটা তোমার পরীক্ষা। সে এসে হাতুড়িটা ধরে আর সেখানে বিদ্যুৎ এসে পড়ে, আর পরের মুহূর্তেই সে হাতুড়ি মানে মিউনিয়ারটি তুলে নেয় আর সে বলে আই ডিড ইট। তখন আমরা এক বৃদ্ধকে দেখি যে আসলে ওল্ড থর। সে বলে হ্যাঁ, তোমার পুনর্জন্ম হয়েছে, আমি বৃদ্ধ, অনেকের থেকে বেশি বয়স্ক। এইসব শুনে সে নতুন থর অবাক হয়। ওল্ড থর বলে নিজের হাতের দিকে দেখো, তিনিই ছিলেন অলফাদার, যিনি তুলে নিয়েছিলেন সমস্ত তারাগুলো স্বর্গ থেকে আর আমাদের হাতুড়ি তৈরি করেছিলেন। তাদের সকলের আলাদা আলাদা নাম আছে, তুমি তোমার নাম দাও, কিন্তু তাদের সবার উদ্দেশ্য একই, আর সে এখন থেকে একজন থর। তখন আমরা দেখি সেখানে অনেক থর, মানে থরের অনেক ভেরিয়েন্ট। সেই সব থর চেঁচিয়ে বলে জাস্টিস। এটার একটা উদ্দেশ্য আছে, ঠিক যেমন আপনার একটা উদ্দেশ্য আছে, এবং আমরা থরেরা হচ্ছি আইন, ঠিক যেমনটি অলফাদার চেয়েছিলেন। তখন সেই নতুন থর বলে কি করব আমি এখন? তারপর ওল্ড থর নতুন থরকে বলে সেখানে হাঁটুতে বসো, কারণ ভগবান দেখছেন আমাদের।
সেখানে সমস্ত থরের হাঁটু গেড়ে বসে পড়ে আর আমরা দেখি ডক্টর ডুমের একটি বড় মাস্ক। আসলে এই যে ব্যাটেল ওয়ার্ল্ড যেটার রাজা সে এখানে সমস্ত থরের ব্রেন ওয়াশ করে দিয়েছে। তাদের নিজের অতীত সম্পর্কে কিচ্ছু মনে নেই। তারা এখানে ডক্টর ডুমের গার্ডের কাজ করে, মানে ডক্টর ডুমের পুলিশ তারা। তারপর ওল্ড থর নিউ থরকে বাকি থরদের কাছে নিয়ে আসে। সবাই তার স্বাগত করে। বিটারে বিল, যেও থরের একটা ভেরিয়েন্ট, সে বলে, ওয়েলকাম ব্রাদার থর, উদ্যোগের সবচেয়ে উচ্চ পদে স্বাগত, এর চেয়ে বেশি কোনো আহ্বান নেই। অন্য এক থর বলে, হ্যাঁ, যাই হোক, সম্মান অর্জনের আগেই, গৌরবের আগেই পরিবর্তন আছে, নিজেকে স্থির রাখো। নতুন থর অবাক, পরিবর্তন? পেছন থেকে ওল্ড থর বলে, হ্যাঁ, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং মনকে চ্যালেঞ্জ করার জন্য মানসিক সমস্যা। গড অফ হ্যামার হওয়া কোনো ছোট জিনিস না। তারপর সে নতুন থরের গলা ধরে বলে, ব্রাদার, তুমি কোথা থেকে এসেছো? তখন সে বলে, হাইয়ার অ্যাভেলন। তখন ওল্ড থর খুশিতে চেঁচিয়ে ওঠে, সিংহাসনের সাথে ভালো অবস্থানে থাকা একটি রাজ্য, আমি এটি গ্রহণ করি। তাহলে আপনি শিখেছেন আর আপনি আপনার ইতিহাস জানেন? উত্তরে নতুন থর বলে, হ্যাঁ। এরপর ওল্ড থর তাকে নিয়ে হাঁটতে শুরু করে। তারপর নিউ থর ওল্ড থরের কাছ থেকে তার ইতিহাস জানতে চায়। তখন সে বলতে শুরু করে, সেখানে কিছুই ছিল না, কিচ্ছু না, সবকিছু চলছিল সূর্যের তাপে। ভগবান ডুম আলোর উদয় করান। তারপর সেখানে এক পৃথিবী এলো, আকাশ ঠান্ডা হলো এবং তিনি একটি ভূমি উত্থাপন করলেন, এই পবিত্র ভূমি বিশ্ব, এবং তার ওপর তিনি তার রাজ্য স্থাপন করলেন। থর বলে, হ্যাঁ, কিংডমস। এবং তুমি কি কখনো রাজ্যের বাইরে ভ্রমণ করেছো যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে? সে বলে, একমাত্র এখানে, শুধুমাত্র পরীক্ষার জন্য, শুধুমাত্র এই একবারই। তখন ওল্ড থর বলে, এটা অস্বাভাবিক নয়। প্রতিটি রাজ্যের সীমানা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। স্থানীয় ব্যারনের কাছ থেকে বিশেষ ব্যবস্থার প্রয়োজনে তাদের মধ্যে ভ্রমণকে প্রায়শই নিরুৎসাহিত করা হয়। এর জন্য অনেক ভালো কারণ আছে। সব রাজ্যই উচ্চ অ্যাভেলনের মতো শান্তিপ্রিয় নয়। এখানে ডুমগার্ডে আমাদের উচ্চ আসন থেকে আমরা ঈশ্বরের আইন ভঙ্গ করার অনুমতি দিই না। ডুম আদেশের দাবি করে এবং আদেশ তাকে খুশি করে। আমাকে বলো, তুমি কি তাকে খুশি করতে চাও ব্রাদার? নিউ থর বলে, হ্যাঁ। ওল্ড থর বলে চলে, ওয়েল দেন, এই পৃথিবীর মধ্যে অনেক পাপীও আছে, আমাদের ন্যায় বিচার করতে দাও। সেখান থেকে কিছু দূরে কিংডম অফ ইউটোপলিস নামক এক জায়গায় একটা শিপ এসে দাঁড়ায়, আর সেখান থেকে বেরিয়ে আসে অ্যালেক্স পাওয়ার ও তার বন্ধু। এই অ্যালেক্স পাওয়ার প্যাক টিমের একজন মেম্বার। অ্যালেক্স বেরিয়ে এসে ঠিক করে, আমরা এখানে আছি, তুমি কি খুঁজে পেয়েছো? তখন সেই এলিয়েন বলে, আমি শিওর আমরা কিছু খুঁজে পেয়েছি মিনিস্টার পাওয়ার, কিন্তু যত তাড়াতাড়ি আমরা এটি পরীক্ষা করা শুরু করলাম, আমরা জানলাম আমাদের বিশেষজ্ঞদের ডাকতে হবে। সত্যি কি ভূমিকম্প না হওয়া পর্যন্ত আমরা জানতাম না যে এখানে এমন কিছু ছিল। সেখানে বাদুরের মতো ক্রিয়েচার, যাকে সবাই ড্রাগন বলে, সে বলে, এটা একটা ভূমিকম্প ছিল না, ঠিক আছে অ্যালেক্স, আমরা প্রস্তুত, চলো যাই। তারপর সে আর অ্যালেক্সের বন্ধু সেখানে জলে নামে, আর ওপর থেকে সেই এলিয়েন তাদের সাবধান করে, কারণ এখানে গ্র্যাভিটি একদমই আলাদা। সঙ্গে সঙ্গে অ্যালেক্স সেখানে লাফ দেয় আর বলে, আমার মনে হয় এটা আমি ম্যানেজ করতে পারবো। কিছুক্ষণ পর অ্যালেক্স জানতে পারে তার সাথীরা ঠিকই বলেছিল। সেই ডোবার তলায় গিয়ে তারা সেটার বিপরীত দিকে এক নতুন জায়গায় এসে পৌঁছায়। অ্যালেক্স বলে, এটা প্রাকৃতিক না, এটা কেউ বানিয়েছে। সেখানে ড্রাগন বলে, এক্সকিউজ মি ফাউন্ডার, আপনার কি মনে হয় এটা কি ভূমিকম্প নয়? ওখানে অ্যালেক্সের বন্ধু বলে, হ্যাঁ, কারণ কিছু মানুষ মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে পরস্পর বিরোধী তত্ত্বে আচ্ছন্ন। এটাকে একটা কারণে কনফার্মেশন বায়াসও বলা হয় ড্রাগন। আর বলে, ডেটা ভূমিকম্পকে সমর্থন করে না। তখন এক এলিয়েন জিজ্ঞেস করে, তাহলে কি এটা? তখন অ্যালেক্স বলে, এটি একটি কভার। ভূমিকম্পের গল্পটা একটা গুজব, বানোয়াট। আমি নিশ্চিত যাতে ইউটোপলিসের ভালো লোকেরা ভূখণ্ডের এই বড় মৃত শরীর দেখে আতঙ্কিত না হয়। তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে অনেক বড় বড় ক্রিচারে মৃতদেহ ছিল। সেখানে তারা নিজেদের কাজ শুরু করে, যার জন্য তারা সেখানে এসেছিল। একটু খোঁজাখুঁজির পর তারা একটা লাইফ র্যাফট পেয়ে যায়। অপরদিকে টুথ ন্যাসার ও টুথ গ্র্যান্ডারের সাহায্যে ওল্ড থর নিউ থরের সাথে যায় আর বলে, অল ফাদার এই বিশ্বের রাজা। কিন্তু তুমি কি বিশ্বকে জানো? রাজ্যগুলি শুধুমাত্র উত্তর গোলার্ধের মহাসমুদ্র থেকে দক্ষিণ ব্যাডল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আমাদের বাড়ি প্রিসেন্ট অফ ডুমগার্ড, ডুমস্ট্যাডের পশ্চিমে এবং ক্যাসেল ডুমে। এখানে রাজা নিজেই থাকে। এখন দেখো, আমাদের নিচে উচ্চ অ্যাভেলন রয়েছে, যা থেকে তুমি প্রশংসা করো, এবং আজকে ন্যায় বিচারের জন্য আমরা মোটিভেট হয়েছি। আর এই বড় সাম্রাজ্যে কিছু ছোট ছোট সাম্রাজ্য আছে, এবং প্রতিটি সাম্রাজ্যে রাজত্ব এক সম্রাট করে। যেমন অ্যাভিলনের সাম্রাজ্যে ক্যাপ্টেন ব্রিটেন রাজত্ব করে। তারা সেখান থেকে উড়ে বার সিনিস্টার নামক এক সাম্রাজ্যতে যাচ্ছিল। এই সাম্রাজ্যটি মিস্টার সিনিস্টার নামক ভিলেন বানিয়েছিল। সেখানে গিয়ে থররা বলে তারা তাকে আনতে এসেছে, কারণ সময় এসে গেছে তার করা পাপের সাজা দেওয়ার। তারপর মিনিস্টার সিনিস্টার তাদের কাছে আসে আর বলে সে এত তাড়াতাড়ি হার মানবে না। আর তখন দুই থর তাকে নিয়ে অদৃশ্য হয়ে যায় ডুম স্টেটে যাওয়ার জন্য।
এরপর আমরা দেখি ক্যাসেল ডুমের বাইরে একটি সেন্টিনেলস পাহারা দিচ্ছে, আর ক্যাসেলের ভেতরে ডক্টর ডুম, ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন ব্রিটেন ও আরও অনেকে আছে। আর এখানের গড ডক্টর ডুম নিজেই বিচারের আসনে বসে আছেন। আসলে এখানে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমের ডান হাত ছিল। সেখানে ওল্ড থর দোষীর কথা বলে। ডক্টর স্ট্রেঞ্জ দোষীকে বলে, ব্যারন সিনিস্টার, আগামতো শেরিফ হিসেবে আমি ধ্বংসের ডান হাতের মতো কাজ করি। ঐশ্বরিক শক্তির উপর হস্তক্ষেপ আমার বিচার চূড়ান্ত হবে, আমি আইন। আর বলে, তুমি নিজের সাম্রাজ্যের জিনিস অন্য সাম্রাজ্যে ইললিগালি ভাবে পাচার করছো, আর তাই তোমাকে এখানে ডাকা হয়েছে। নিজের ব্যাপারে শুনে সিনিস্টার বলে যে সে এগুলো করেনি। তখন ক্যাপ্টেন ব্রিটেন তার কাছে এসে বলে, মিথ্যা বলছো, কারণ সে তাকে জিনিস পাচার করার সময় হাতে নাতে ধরেছিল। এরপর সিনিস্টার ক্যাপ্টেন ব্রিটেনকে ও তার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করে। এটা শোনার পর ক্যাপ্টেন ব্রিটেনের ভাই অনেক রেগে যায়। তখন সিনিস্টার তাকে একটা লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, আর বলে যদি সে হেরে যায় তাহলে সেই দোষী সাব্যস্ত হবে, আর যদি সে জিতে যায় তাহলে সে নির্দোষ সাব্যস্ত হবে। এই শুনে ক্যাপ্টেন ব্রিটেনের ভাই তার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর ক্যাপ্টেন ব্রিটেনের ভাই সিনিস্টারের মাথা কেটে ফেলে। লড়াই জিতে সে খুশি ছিল। তখন তার পেছনে সিনিস্টারের শরীর দাঁড়িয়ে যায় আর তার ওপর আক্রমণ করে, আর তাকে ফেলে দিয়ে নিজের মাথা কুড়িয়ে লাগিয়ে নেয়। আর ক্যাপ্টেন ব্রিটেনের ভাইকে মারতেই যাবে, তখন গড ডুম তাকে থামায়। তার আওয়াজ শুনে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। ডুম বলে, এই পৃথিবী আমি বানিয়েছি। আর সে খবর পেয়েছে যে হাই অ্যাবিলনের মানুষেরা ক্যাপ্টেন ব্রিটেনকে তাদের ভগবান ভাবতে লেগেছে, আর এটা তার একদম সহ্য হয়নি। এইসব শুনে ক্যাপ্টেন ব্রিটেনের ভাই বলে তারা এমনটা কখনোই শোনেনি। গড ডুম তার কথায় কান দেয় না। তখন গড ডুমের পেছনে সুজান তাকে বলে মার্সি, যা শুনে ডুম বলে এবার হাই অ্যাবিলনের রাজা ক্যাপ্টেন ব্রিটেনের ভাই হবে। আর ক্যাপ্টেন ব্রিটেনকে শিল্ডে সাজা শোনানো হয়। সাজা শুনে সেখানে থররা ক্যাপ্টেন ব্রিটেনকে নিয়ে সেখান থেকে বিদ্যুতের সাহায্যে অদৃশ্য হয়ে যায়। এখানে ডক্টর ডুম সবার ব্রেন ওয়াশ করে দিয়েছিল, যেমনটা আমি আগেই বলেছিলাম। শুধুমাত্র দুইজনই নিজের অতীত জানতো, এক হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ আর দ্বিতীয়জন হচ্ছে ডক্টর ডুম নিজেই। আর সে এই পৃথিবীতে মানে ব্যাটেল ওয়ার্ল্ডে সবার রিয়ালিটি বদলে দেয়। যেমন সুজনকে সে নিজের স্ত্রী বানিয়ে ফেলে, আর তার বাচ্চাদের সে বাবা হয়ে যায়। আর ভ্যালেরিয়াকে নিজের বাম হাত বানায়। আর সে ডক্টর স্ট্রেঞ্জের সাথে কথা বলছিল, আর তখন তারা ফ্র্যাঙ্কলিনকে দেখে যে গ্যালাক্টাসকে বস করে নিয়ে তার হাতে বসে খেলা করছিল। অপরদিকে শিল্ডে ক্যাপ্টেন ব্রিটেনকে থরের একটা উঁচু প্রাচীরের কাছে নিয়ে আসে, যেটা গড ডুম বানিয়েছিল। আর এই প্রাচীরটি 250 ফুট উঁচু এবং 16,000 মাইল দূরে বিস্তৃত। আর এই প্রাচীরকেই শিল্ড বলা হয়। আর ক্যাপ্টেন ব্রিটেনের সাজা এটাই যে তাকে শিল্ডের ওপারে পাঠিয়ে দেওয়া হবে। ক্যাপ্টেন ব্রিটেন অপর দিকে যাওয়ার জন্য নিজের স্যুট পরে, আর সে জাম্প করে সেই উঁচু প্রাচীর থেকে। নিচে নেমে সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর সে দেখে ভেনামকে। আর হঠাৎ ভেনাম ক্যাপ্টেন ব্রিটেনের উপর আক্রমণ করে। কোনো রকমে ক্যাপ্টেন ব্রিটেন ভেনামকে আটকে নেয়। তারপর সে দেখে মার্বেল জম্বিদের। এইসব একসঙ্গে হওয়ার কারণ হচ্ছে যখন ইনকারশন হয়েছিল আর সমস্ত পৃথিবী এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন ডুম মাল্টিভার্সের অনেক পৃথিবীর কিছু কিছু অংশ নিয়ে এই পৃথিবীটা বানায়। আর তাই এতে মাল্টিভার্সের বিভিন্ন অংশের কিছু না কিছু আছেই। আর যেই সমস্ত জিনিসগুলো ডুমের রাজত্বে প্রবলেম করে তাদেরকে এই প্রাচীরের অপর প্রান্তে রেখে দেয় সে, যেখানে জম্বি, ভেনাম, আল্ট্রন এই সব ছিল। ওদিকে ক্যাসেল ডুমে থররা ডক্টর ডুমকে একটা শিপের ব্যাপারে জানায়, যেই শিপের ব্যাপারে আমরা একটু আগেই জানলাম। অ্যালেক্স সেই শিপ দেখে থরদের জানায়, আর থর সেটা স্ট্রেঞ্জকে বলে, আর তারপর স্ট্রেঞ্জ কিছু থরদের সেখানে পাঠায়। থরেরা কিছু সময় ধরে সে লাইফ র্যাফটি দেখে আর বুঝে যায় এটা অন্য কোথা থেকে এসেছে। ব্যাটেল ওয়ার্ল্ডে এমনটা আগে ছিল না। এরপর তারা কিছু করতে পারতো, সে লাইফ র্যাফটের দরজা খুলে যায়। তখন ওল্ড থর এগিয়ে যায়, সেই যা দেখে সেটা থেকে সে চমকে যায়, আর বাকি থরদের সেখান থেকে যেতে বলে। আর হঠাৎ একটা ভালা তার মাথার এপার ওপার হয়ে যায়। তখন আমরা দেখি সেই লাইফ র্যাফটের ভেতরে কাবাল গ্রুপ ছিল, যারা আল্টিমেট আর্থ থেকে উড়ে গেছিল। ওল্ড থরকে মারার পর থ্যানোস বেরিয়ে এসে এক এলিয়েনকে গলা ধরে তুলে নেয় আর জিজ্ঞেস করে এটা কোথায়। গড ডুমের ক্যাসেলে ডক্টর স্ট্রেঞ্জ ডুমকে ব্যাটেল ওয়ার্ল্ডের খবর দিচ্ছিল। তার খবরগুলো শুনে ডক্টর ডুম তাকে থামিয়ে বলে, স্ট্রেঞ্জ তুমি বিরক্ত অনুভব করছো কেন? উত্তর স্ট্রেঞ্জ বলে, আপনি কি বলতে চান? ডুম বলে, আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালো করেই জানো। স্ট্রেঞ্জ বলে, প্রভু আপনি তো ভালো করেই জানেন আমি কেন বিরক্ত অনুভব করব, আমার কাজই তো হচ্ছে আপনাকে রিপোর্ট দেওয়া। তখন ডুম বলে, হ্যাঁ, কিন্তু এই পৃথিবী অন্য পৃথিবীর মতো বিপদে পূর্ণ। তারপর তারা হাঁটতে হাঁটতে বাইরে যায়, আর ডুম বলে দেবতাদের ঝামেলা অনেক, যা মানুষদের বোঝার বাইরে। তখন ডক্টর স্ট্রেঞ্জ একটা মেসেজ পায়, যা তাকে থরা পাঠিয়েছে সেই লাইফ র্যাফটের জায়গা থেকে। এরপর আমরা দেখি দ্য কিংডম অফ ইউটোপোলিস, যেখানে সে মৃত থরের পাশে ডক্টর স্ট্রেঞ্জ দাঁড়িয়ে। ততক্ষণে কাবাল গ্রুপ সেখান থেকে পালিয়ে গেছে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ দেখে থর সেখানে মরে পড়ে আছে। তখন সে বলে, আমি এটাই ভয় পাচ্ছিলাম, এটা তার থেকেও ভয়ানক।
এরপর সে একটি থরকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক দেখেছো তারা এই জাহাজ থেকে বেরিয়ে এসেছিল? থর বলে, হ্যাঁ আমি ঠিক দেখেছি। তখন ডক্টর স্ট্রেঞ্জ নিজের শক্তির ব্যবহার করে আর জেনে যায় যে কিছু এভিল লোকেরা এই ব্যাটেল ওয়ার্ল্ডে এসে পড়েছে। তখন সে কিছু থরদের সেটার ব্যাপারে তথ্য আনার জন্য পাঠিয়ে দেয়। তারপর ডক্টর স্ট্রেঞ্জ শিপের কাছে এসে দাঁড়ায় আর সে কিছু অনুভব করে আর বলে, আমি জানি তুমি ভেতরে আছো, আমি ভেতরে আসার আগে তোমার বাইরে আসাটাই ভালো হবে। তখন সেই শিপের ভেতর থেকে আল্টিমেট স্পাইডারম্যান বাইরে আসে। এই আল্টিমেট স্পাইডারম্যানটি আসলে মাইলস মোরালিস। সে বলে, আমার কোনো দোষ নেই, আমি নিজেই জানি না এরা কারা। আমি এদের ওপর নজর রাখার জন্য এদের শিপে চড়েছিলাম। চারিদিকে বিস্ফোরণ হচ্ছিল, দুটো পৃথিবী একে অপরের সঙ্গে ধাক্কা খায়, আর কি জানি আমি কি করে এখানে চলে এলাম। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে, তার মানে তোমার মনে আছে এর আগে কি হয়েছিল? মাইলস বলে, হ্যাঁ আমার মনে আছে। অপরদিকে ক্যাসেল ডুমে সুজন বাইরের দৃশ্য দেখছিল। তখন তার স্বামী ডুম পেছন থেকে এসে বলে, আমি জানি কিছু জিনিস তোমাকে টেনশন দিচ্ছে, আর আমি জানতে চাই তুমি কেন টেনশনে আছো। আপনারা হয়তো ভাববেন এই সুজন কোন ইউনিভার্সের। তো আপনাদের অবশ্যই মনে আছে যখন লাইফ র্যাফটের সাহায্যে ফ্যান্টাস্টিক ফোরেরা পৃথিবীর বাইরে যাচ্ছিল আর রিডের পরিবার সেই দুর্ঘটনায় মারা যায়, তখন আসলে তাদের সেখান থেকে ডক্টর ডুম টেলিপোর্ট করে ব্যাটেল ওয়ার্ল্ডে নিয়ে আসে। মানে তাদেরকে অ্যাকচুয়ালি সে বাঁচায় আর তাদের স্মৃতি মুছে ফেলে। সুজন বলে, সেরকম কিছু না, ব্যাস সে তার ভাই জনিকে খুব মিস করছে যে এখন ব্যাটেল ওয়ার্ল্ডে সূর্য হয়ে গেছে। আসলে সে গড ডুমের বিরুদ্ধে গেছিল আর তাই ডুম তাকে চিরকালের জন্য ব্যাটেল ওয়ার্ল্ডের সূর্য বানিয়ে আকাশে রেখে দিয়েছে। ডুম বলে, এতে টেনশন নেওয়ার কি আছে, তুমি যখন ইচ্ছা নিজের ভাইকে দেখতে তো পাচ্ছই। এরপর সুজন গড ডুমের মাস্ক সরিয়ে তার চেহারা দেখে। সে দেখে ডুমের চেহারা এখনো ঠিক হয়নি। তখন সে মনে মনে বলে, এত শক্তি থাকার পরও গড ডুম নিজের চেহারা ঠিক করতে পারেনি, এটা কি করে হতে পারে। তখন সুজন বলে, গড ডুম, আপনাকে এই ক্যাসেলের মধ্যে সারাক্ষণ বন্দী থাকার বদলে নিজের প্রজাদের সাথে থাকা উচিত। অপরদিকে ডক্টর স্ট্রেঞ্জ মাইলস মোরালিস আর থরকে নিয়ে যায় দ্য হিডেন আইল অফ অ্যাগামটো নামক এক সিক্রেট জায়গায়, যেটার ব্যাপারে কেউ জানে না। সেখানে পৌঁছে ডক্টর স্ট্রেঞ্জ বলে এটা তার সিক্রেট, আর সে বলে, আমি তোমাদের এবার যেটা দেখাতে চলেছি সেটা আমি সবার থেকে লুকিয়ে রেখেছি, গড ডুমের থেকেও লুকিয়ে রেখেছি। ডক্টর স্ট্রেঞ্জ তাদের একটা শিপ দেখায় আর থরের শক্তির সাহায্যে সেটার দরজা খোলার পরই স্টার লর্ড বেরিয়ে এসে বলে, আমরা পৌঁছে গেছি নাকি। সাথে সাথে জেন ফস্টার, স্পাইডারম্যান, ক্যাপ্টেন মার্বেল, ব্ল্যাক প্যান্থার ও রিচার্ডও বেরিয়ে আসে। তখন স্পাইডারম্যান বলে, মনে তো হয় না। স্পাইডারম্যানকে দেখে মাইলস তার কাছে যায় আর বলে, পিটার এটা কি তুমি? তখন পিটার বলে, মাইলস, ও গড তুমি এখানে কি করে? ক্যাপ্টেন মার্বেল বাইরে এসে ডক্টর স্ট্রেঞ্জকে বলে, আমরা এখানে কি করে এলাম? আমার শেষ যেটা মনে আছে তখন পৃথিবী ধ্বংস হচ্ছিল, আর ডক্টর স্ট্রেঞ্জ আপনি তো তারও কয়েক মাস আগে অদৃশ্য হয়ে গেছিলেন, এইসব কি চলছে? ডক্টর স্ট্রেঞ্জ বলে, আমি জানি না তুমি আমার পৃথিবীর ক্যাপ্টেন মার্বেল না অন্য পৃথিবীর, কিন্তু আসল কথা এটাই যে এখানে যে কজনই আছি এই কজনই সার্ভাইভ করতে পেরেছে ইনকারশন থেকে, আর এদেরই আগের জীবনের সব মনে আছে। তো বাস বন্ধুরা, এই ছিল সিক্রেট ওয়ার্স কমিক্সের পার্ট 1। আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে হাজির হচ্ছি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বংলাভ কমিক্স।